ক্যাফেতে ফিরে ওয়াশরুমে ঢুকে হাত মুখ আর জামাটা কোনো মতে পরিষ্কার করে বেরিয়ে এসে খাকি কাপড়ের অ্যাপ্রনটা গলায় ঝুলিয়ে কোমরের পেছন থেকে বেঁধে নিল ঈশা। তারপর রেশমের মতো খোলা চুলগুলোকে একটা স্ক্লেচারের সাহায্যে বেঁধে দ্রুত চলে গেল কফি মেকারের কাছে। ততক্ষণে জিশানও অ্যাপ্রন পরে সবগুলো কপির অর্ডার টুকে নিয়ে কাগজটা দ্রুত হস্তে এগিয়ে দিল ঈশার নিকট। আর এখান থেকেই সূচনা হয় আরেকটি ব্যস্ত দিনের। পতেঙ্গা সি বিচ থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত চাঁদের হাসি নামক এই ক্যাফেতে গত 6 মাস ধরে চাকরি করছে ঈশানী। জিশান আগে থেকে পার্ট টাইম জব করত, এখন ও পার্ট টাইম করে, কিন্তু ঈশানীর ডিউটি চলতে থাকে সকাল থেকে রাত অবধি। ঈশানীর মতো অন্তর্মুখী আর চুপচাপ স্বভাবের মেয়ের সাথে জিশান নামক বাচাল ছেলেটার বন্ধুত্ব যে কী করে তৈরি হলো সেটা এক প্রকার রহস্যই বলা চলে। অবশ্য এই বন্ধুত্বের পেছনে শতভাগ অবদান শুধু জিশানের। ঈশানী অবদান শূন্যের কোঠায়। আপনি মনের টান তৈরি না হলে সহজে কারোর সাথে মিশতে পারে না ও, যার দরুন নিজের চারিদিকে তৈরি করে রাখা অদৃশ্য এক দেয়াল। কিন্তু মন যদি কাউকে সেই অদৃশ্য গণ্ডি পার হওয়ার জন্য একবার সময় দেয় বা সায় দেয়, তবে শত চেষ্টা করে তার উপর অনীহা তৈরি করতে পারে না ঈশা। ওর স্বভাবটাই এমন। ভেতরের সত্তাটা কখন যে কার জন্য কোমল হয়ে খোলস ছড়িয়ে এক নিমিষে বেরিয়ে আসে তা নিজেও খুব একটা ঠাউর করতে পারে না ঈশানী। প্রথম দিন সে অদৃশ্য গণ্ডিতে বাধাপ্রাপ্ত হয়ে জিশান ও ধারে কাছে ঘেঁষতে পারেনি ওর। জিশান জানে না ঈশানীর এমন অন্তর্মুখী আর ভীত হওয়ার কারণ, তবে এই স্বভাবের কারণ যে মেয়েটা সবার অপছন্দের তালিকার শীর্ষে সেটাও ভালো করে বুঝতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো এত মানুষের অপছন্দের শীর্ষে ব্যক্তিটি হয়েও ঈশানীর কিছু যায় আসে না খুব একটা। কিন্তু এত কিছুকে চাপিয়ে সবার অপছন্দ গ্রাহ্য না করে জিশান ঠিক সেই অদৃশ্য গণ্ডি পার হয়ে দূরত্ব ঘুচিয়েছিল নীল চোখের এই অদ্ভুত মেয়েটার সঙ্গে। ভেতরে নরম স্বভাবের ভেতর মেয়েটাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সাহায্য করা থেকে শুরু করে সবসময় চায়ের মতো ওর পাশে থেকে ঈশানীর নিজের কাঠিন্যতার শক্ত খোলস থেকে বের করে বন্ধুত্বের কোঠায় নিয়ে আসা এতটাও সহজ ছিল না জিশানের জন্য। যদিও এখনও অনেকটা রহস্য ভেদ করা বাকি পড়ে আছে, তবে ঈশা যে জিশানকে নিজের বন্ধুর তালিকা দিয়েছে সেটা সে উপলব্ধি করতে পারে বেশ ভালো মতো। ভয়টা অবশ্য সেখানেই মেয়েটার উপরে কঠিন হলো ভেতরের নরম কাদামাটি, মনটা একদম সরল। এই রহস্যময় নিষ্ঠুর পৃথিবীতে একা চলতে গিয়ে যদি সত্যি মুখোশের আড়ালে থাকা সুইট ডেমন নামক কোনো কুৎসিত শয়তানের পাল্লায় পরে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে ঈশানী, তখন কি হবে? শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে ভয় হয় জিশানীর, বড্ড ভয়। ট্যুরিস্ট এরিয়ার পাশে অবস্থিত হওয়াতে চাঁদের হাসি নামক ক্যাফের কাস্টমারের অভাব হয় না কোনো কালে। তবে যদি প্রশংসা করে বলতে হয় তো গত 6 মাসে এই ক্যাফের কাস্টমারের সংখ্যা গুনে গুনে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মালিকের ব্যবসা লালে লাল। অবশ্য এমনটা হওয়ার কথা ঈশা মেয়েটা অসাধারণ কফি বানায়। একবার জিশান ঈশানীকে বলেছিল কড়া গলায়, পড়াশোনা তো করিস না, তাহলে ভবিষ্যতে করবিটা কি? ঈশা তখন মৃদু হেসে জবাব দিয়েছিল, আমার তো বিগ প্ল্যান আছে। জয়া আন্টির মতো এরকম একটা কফি হাউস খুলবো, তারপর তোর আর আমার মতো কয়েকজন তুচ্ছ কর্মচারী রেখে দেব, শুয়ে বসে আরামসে লাখ টাকা কামাবো। পরে আবার নিজে হেসে বলেছিল, হাস্যকর রাইট? প্রতি উত্তরে জিশান বলেছিল, মোটেই না, আমি তো আছি তোর পাশে। ব্যাস, আগুনে ঘি ঢালার জন্য এটুকুই যথেষ্ট ছিল। জিশানকে যে ঈশার অপছন্দ তেমনটা নয়, কিন্তু ওর অতিরিক্ত অধিকার বোধ বরাবরই ওর জন্য অন্য কিছুর ইঙ্গিত করে ঈশার মস্তিষ্কে, যেটার ঈশার একটু পছন্দ না। ও চায় না নিজের দুর্বলতা দেখিয়ে জিশানের করুণা পেতে, আর না তো বন্ধুত্বের বাইরে গিয়ে জিশানের সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়াতে। কারণ ঈশার মতো জীবনে চলার
ওতে সত্যিকার বন্ধুত্বের বড্ড প্রয়োজন, যা ওর জীবনে খুব রেয়ার। তাই গোটা জীবন তল্লাশি করে খুঁজে পাওয়া হাতে গোনা দু একটা বন্ধুকে এভাবে হারাতে চায় না ঈশা। যদিও বা ঈশার বেশ সন্দেহ, যেখানে ওর মতো চুপচাপ একগুঁয়ে স্বভাবের মেয়ের সাথে কেউ মিশতে চায় না, সবাই এড়িয়ে যেতে চায়, সবাই ওর কপি বা মূর্তি বলে এড়িয়ে যায়। সেখানে জিশান বন্ধুত্ব পাতানোর জন্য একেবারে হাত ধুয়ে লেগেছিল ঈশার পেছনে। ওই জন্যই হয়তো জিশানে এখনো সেভাবে আপন কিংবা কাছের ভাবতে মনের মাঝে সংশয় কাজ করে ঈশার। তাই তো বন্ধু হয়েও জিশান আর ওর মাঝে মনের দূরত্ব অসীম। জিশান অবশ্য এটা মনে করে না। জিশানের মতে ঈশা আমার বন্ধু, তার মানে ওর উপর আমার অনেকটা অধিকার বোধ রয়েছে। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক শেষ হতে ঈশা যখন নতুন উদ্যমে কফি বানাতে শুরু করে, ঠিক তখনই জিশান জানায় ক্যাফের মালকিন জয়া আন্টি এসেছেন। জিশানের মুখে কথাটা শুনে বেশ খুশি হলো ঈশা। জয়া আন্টির সঙ্গে কি দরকারি কাজ কথা বলা জিশানের কফি মেকারের সামনে দাঁড় করিয়ে রেখে তাড়াহুড়ো করে সামনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় ও। জয়া আন্টি তখন মুখে নালায় আঙুল ভিজিয়ে টাকা গোনায় মনোযোগী। দেখতে শুনতে ভীষণ সুন্দরী, উদারটা রং, শার্ট উদ্দয়ে জয়া আন্টি ভারী মিশুক মহিলা। ক্যাফের প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে তার ভার গলায় গলায়, অথচ গত ছ মাসে ঈশার প্রয়োজনের বাইরে একটা কথাও হয়নি তার। কি করে বা হবে, মেয়েটা ভারী চুপচাপ। ক্যাফেতে ঢুকে সারাদিন একটা কথা বলে কিনা সন্দেহ, যার দরুন জয়া আন্টি খুব একটা পছন্দ নয় ঈশাকে। পছন্দ হওয়ার কথা নয়, ক্যাফের মতো একটা জায়গায় সুন্দর হাসি নিয়ে মন ভোলানো কথার জোয়ারে কাস্টমারদের মন জয় করতে না পারলে সে আবার কেমন দাঁড়ার কর্মচারী। নির্ঘাত মেয়েটার হাতের কফি মারাত্মক সুস্বাদু, নয়তো একে বহু আগে কাজ থেকে ছাঁটাই করে রেখে তিনি। সে যাই হোক, আপাতত কিছু বলতে চায় মেয়েটাই, সেটাই শোনার ফালা। ঈশাকে দেখতে পেয়ে টাকা গোনা বন্ধ করলেন জয়া আন্টি। নিজের মোটা প্রেমের চশমার উপরে বুড়ো কুচকে খানিকটা বিরক্তি স্বরে ঈশাকে শুধালেন, কিছু বলবে? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশানি। জয়া আন্টি পুনরায় নিজের কাজে মনোযোগ দিয়ে বলেন, বলো পেল। কয়েক দফা ঢোক গেলে জিভ দিয়ে শুষ্ক আদর ভিজিয়ে ঈশা বলল, আসলে আন্টি, মা জরুরি তলব করেছে, কাল একটু বাড়ি যেতে হবে। তোমার বাড়ি যেন কোথায়? জি, কক্সবাজার। জয়া আন্টি বুঝদার মতো মাথা দোলালেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, গত 1 মাসে কতগুলো ছুটিতে নিলে সে খেয়াল আছে? তীব্র সংকোচে থমথম হয়ে গেল ঈশান মুখ। তবুও গলার মাঝে অনেকটা শক্তি জুগিয়ে বলল, তখন খুব অসুস্থ ছিলাম আন্টি, জ্বর হয়েছিল, আর এখন তো বাড়ি যাব। ঈশার কথার মাঝে জয়া আন্টি আর কিছু বলবে তার আগে ওপাশ থেকে জিশান ছুটে এলো। সে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি ঈশার জ্বর ছিল। ঈশানের কথা দীর্ঘশ্বাস ছাড়লেন জয়া আন্টি। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা থেকে মেয়েটাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগবে জিশান। ব্যাপারটা মোটে পছন্দ না ভদ্র মহিলা, কিন্তু কিছু বলতেও পারেন না তিনি, কারণ জিশান ছেলেটা তার অত্যন্ত স্নেহের। জিশান আকুতি ভরা মুখের দিকে থেকে চোখ সরিয়ে জয়া আন্টি থমথমে গলায় বললেন, ঠিক আছে, যেতে পারো, তবে জলদি ফিরে এসো। ঈশা মৃদু হেসে গানটা সামান্য কাত করে জানায়, ঠিক আছে আন্টি। কথা শেষ করে ঈশা আর জিশান সেখান থেকে প্রস্থান করলে জিভ দিয়ে আঙ্গুলের ডগা ভিজিয়ে নতুন উদ্যমে টাকা গুনতে আরম্ভ করলেন জয়া আন্টি। ঈশা ভেতরে চলে যায়, জিশান ওর পেছন পেছন যেতে যেতে শুধালো, হঠাৎ বাড়ি যাচ্ছিস কেন? হাঁটার গতি থেমে গেল ঈশার। বাড়িতে কেন যাচ্ছে সেটা তো নিজেই জাননা, মানবক ব্যক্তিটি জরুরি তলব করেছে তাই যাচ্ছে, এর বাইরে তো কিছুই জানা নেই ওর। মায়ের সাথে কথা বাড়িয়ে জানার যে খুব ইচ্ছে রয়েছে তেমনটাও নয়, কারণ ওর মা তো সবার মায়ের মতো মমতা মা নয়।
ঈশা অবশ্য মনে করে দোষটা ওর নিজেরই, ওর ভাগ্য খারাপ বলে তো উপরওয়ালা ওর কপালে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতন কাউকে জুটিয়ে দেয়নি, যে চোখ বন্ধ করে পুরো দুনিয়া উজাড় করে ভালোবাসা সব ঈশানীকে উখড়ে দেবে, যে দুনিয়ার জন্য ঈশাকে নয় বরং ঈশার জন্য দুনিয়া তছনছ করে দেবে। কিন্তু আফসোস, জন্মদাত্রী মায়ের কাছ থেকে নিঃস্বার্থ দুনিয়া উজাড় করে ভালোবাসা পায়নি ঈশা, কারণ ওর দুর্ভাগ্য উপরওয়ালা থেকে একজন স্বার্থপর মা দান করেছেন। ভেতরের মায়ের উপর এক আকাশ পরিমাণ রাগ আর অভিমান পুষে রাখলেও সেটা বাইরে প্রকাশ করার ক্ষমতা কিংবা সাহস কোনোটাই নেই ঈশার। অগত্যা ওর জীবনে মায়ের কথাই হলো শেষ কথা। কি হলো, কিছু বল। জিশানের প্রশ্নে দেন ভাঙ্গে ঈশার, তবে জিশানের উত্তর দেওয়ার কোনোরূপ প্রয়োজন বোধ করলো না ও উল্টো তেজ দেখিয়ে বলল, তোকে কতবার বলেছি আমার ব্যক্তিগত বিষয় নাক গলাবি না। জিশান, নিজের ভালো মন্দ নিজের খেয়াল রাখতে পারি আমি, আমাকে বাচ্চা বলে ট্রিট করা বন্ধ কর। আশ্চর্য রেগে গেল কেন হঠাৎ করে। ঈশানীর অ্যাপ্রন খুলে নিজের টোট ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, জয়া আন্টির সামনে আমার হয়েও কলাতি করবি না কখনো আর। তোর এসব অধিকার বোধ আমার বাড়াবাড়ি মনে হয়। আমার মতে বন্ধুদের এতটা লিমিট ক্রস করা উচিত নয়। ঈশান ভ্রুকুচকে কিছুটা বিরক্তির স্বরে বলল, আমি হেল্প না করলে তুই তো ছুটিয়ে পেতি না, তবু এভাবে বলছিস। হাতের ঘড়িটাকে এক ঝলক পরখ করে ব্যাগ সমেত ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঈশা বলল, ছুটি না পেলে নেই, কিন্তু আমাকে দুর্বল ভেবে একদম করোনা দেখাতে আসবে না আর। আরে ভাই, আমি তো তোকে করোনা কেন দেখাতে যাব, আজীব। তাহলে কিসের এত অধিকার বোধ তোর? ঈশার করা ঝাড়ালো প্রশ্নের সম্মুখীন হয়ে হুট করে বালুচর থেমে যাওয়ার মতো থেমে গেল জিশান। সত্যি তো কিসের এত অধিকার বোধ? ও আসলে কি চাই এই ইন্ট্রোভার্ট মেয়েটার কাছ থেকে? ঈশার মতো মেয়ের মাঝে নিজের প্রতি ভালোবাসার উষ্ণতা খুঁজে পাওয়া নিচকে স্বপ্ন মাত্র। তাহলে মেয়েটার প্রতি কেন এত উতলা জিশান? আদতেও কি চায়? গত 10 মিনিট ধরে একই জায়গাতে এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে জিশান আর ঈশা। সে কখন বেরিয়ে গেছে ক্যাফে থেকে। কিরে, হঠাৎ জামা গোছাচ্ছিস যে, কোথা যাচ্ছিস? নিজুমের প্রশ্নে গাট গড়ালো ঈশান। দেখলো পড়া টেবিলে বসে বসে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করছে নিজুম, আর পাকে পাকে কথাটা বলেছে মাত্র। নিজুম ঈশার একমাত্র রুমমেট আর একমাত্র কাছের মানুষ, যার কাছে কোনোদিন ঈশাকে শক্ত কলসে মুড়িয়ে থাকতে হয় না, বরং ঈশার কমফোর্ট জোন হলো নিজুম। মেয়েটা বেশ মেধাবী, চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশের 2য় বর্ষে অনার্স করছে সে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সারাদিন ভার্সিটি টিউশন এই নিয়ে জীবন চলে যাচ্ছে ওর। তবে হাজার ব্যস্ততার মাঝেও নিজের অন্তর্মুখী বেস্ট ফ্রেন্ডের ভালো মন্দ খেয়াল রাখতে কখনো ভোলে না সে। ঈশা নিজের মেয়ের দিকে গার্ড ঘুরিয়ে বলল, খেয়েছিস তুই? ঈশার কথায় অ্যাসাইনমেন্ট থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে প্রশস্ত হাসলো নিজম। মনে ভাবলো, মেয়েটা পছন্দ উষ্ণ হৃদয়ে, কিন্তু সবাইকে প্রকাশ করতে পারে না, কি অদ্ভুত। এরপর মন থেকে বেরিয়ে হুট করে জবাব দিল নিজাম, হ্যাঁ খেয়েছি, কিন্তু কোথায় যাচ্ছিস বললি না তো। ঈশা নিজের সিঙ্গেল বেডটাকে পদ্মাসনে হয়ে বসে পড়ল। মা তলব করেছে, কাল যেতে হবে। ঈশার কথা শুনে এক প্রকার ঝটকা খেল নিজাম। তড়িঘড়ি করে ঘুরে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আন্টি ডেকে পাঠিয়েছে, তার মানে বেজাল আছে। আবার হয়তো তোকে ছেলের বাড়ির লোকেরা সংসেজে বসতে হবে। ঈশা মাসি দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, দূর, চিন্তা নেই। আমার এই অদ্ভুত নীল রঙের চোখের মনিরে দেখে কেউ আমাকে পছন্দ করবে ভেবেছিস? সত্যি বলবে সাপের বাচ্চা। কথা শেষ করে জোরপূর্বক হাসলো ঈশা, কিন্তু নিজুম ওর কথা তীব্র প্রতিবাদ করলো। মোটেই না, তোকে ওই নীল চোখে একটু বেশি আকর্ষণীয় দেখায়। কি সুন্দর জলজল করে তোর পুরা হলিউডের হিরোইন। তোর ওই নীল চোখের জন্য সবার আগে জিজু প্রেমে পড়বে। ঈশা মৃদু হেসে কাঁথা মুড়ি দিয়ে শুতে শুতে নিজমকে বলল, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি ভালো করেই জানি ওই চোখের জন্য আমি অভিশাপ।
এই চোখ দেখে নাকি কেউ আবার প্রেমে পড়বে, হাস্যকর। নিজম কটমড়িয়ে বলল, তুই একটু বেশি জানিস। এই চোখ তোর আশীর্বাদ বলে দিলাম আমি। ঈশানী টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে চোখ বুঝতে বুঝতে বলল, আশীর্বাদ নাকি অভিশাপ সেটা কালে বোঝা যাবে, তোকে আপডেট জানাবো, এখন প্লিজ ঘুমাতে দে।